ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সতীর্থ, আপনাকে স্বাগত এখন বিদেশে। সতীর্থ, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, এই যে ককরোচ জনতা পার্টি বা শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন তাদের কিন্তু 3টি দফা দাবি রয়েছিল। এখন পর্যন্ত কিন্তু 2 দফা সরকার পুরোপুরি মানেনি। তবে সেক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা, তারা যে আন্দোলন প্রত্যাহার করলো এবং নতুন করে আন্দোলনের কোনো আশঙ্কা রয়েছে কিনা? রাত্রি 3 দফা দাবির মধ্যে আসলে প্রথম যে মূল দাবিটি ছিল সেটি তো ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যেটি হয়েছে গতকালকে। এবং তারপরে বাকি যে দুটি দাবি ছিল, অর্থাৎ একটি হচ্ছে ওই মেডিকেল প্রবেশিকা পরীক্ষা যেটা নিটের, এর প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করেন তৎকালীন সময়, এবং এই আত্মহত্যা যারা করেছিলেন তাদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে, এটি ছিল দ্বিতীয় শর্ত। এবং তৃতীয় যে আপনার দাবিটি ছিল সেটি হচ্ছে যে সমস্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে যদি কোনো মামলা হয়ে থাকে সেটি প্রত্যাহার করতে হবে, কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বাকি যে দুটি আসলে দাবি, এই দাবির ব্যাপারে আমরা যেটি দেখেছি, গতকালকে জেপি নাড্ডার নেতৃত্বে একটি বৈঠক হয়েছে অর্থাৎ পদত্যাগের পর, এবং ককরোচ জনতা পার্টির যে দুজন মুখপাত্র তারা বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর যে সংবাদ সম্মেলন করেছেন, তারা যে এক্স্যাক্ট শব্দটি বলেছেন সেটি হচ্ছে ভারত সরকারের এই যে প্রতিশ্রুতি রক্ষার যে নীতিগত সমর্থন, অর্থাৎ তারা নীতিগতভাবে যে রাজি হয়েছেন এটি দিতে, সেই সমর্থনের উপর ভিত্তি করেই আসলে এই আন্দোলনটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ মৌখিকভাবে এক ধরনের প্রতিশ্রুতি ভারত সরকার ককরোচ জনতা পার্টিকে দিয়েছে যে বাকি দুটি দাবি তারা পূরণ করবে। এবং পরবর্তীতে আমরা আরও একটি দাবির কথা শুনতে পাচ্ছি, যেটি আসলে কংগ্রেসের রাহুল গান্ধী বারবার যেটি বলছিলেন, এবং পরে আমরা দেখেছি যে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও সেই দাবিটির কথা তোলা হচ্ছে। সেটি হচ্ছে পুলিশ যে মারমুখী ভূমিকায় ছিল বা পুলিশের আন্দোলনের সময় যে ভূমিকা ছিল, এর জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে, এই ধরনের একটি দাবিও আছে। এবার যেটি দাঁড়ায় এই মুহূর্তে যে তাহলে কি এই দুটি দাবি পূরণ না হলে আন্দোলন আবার হওয়ার শঙ্কা আছে কিনা, সেটি তো আসলে ককরোচ জনতা পার্টি আগেও বলেছে যে যদি তাদের সবগুলো দাবি পূরণ না হয় তারা আবার রাজপথে ফিরবেন। তবে এখানে কোনো চাপের মুখে তারা আসলে যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের প্রত্যাহার করেছেন এরকম কোনো খবর আমরা পাইনি। মূলত চাপে আসলে ছিল মোদী সরকারই। কারণ আমরা দেখেছি যে প্রতিবেদনে আমরা বলছিলাম যে মোদী সরকারের এই 12 বছরের ইতিহাসে কিন্তু এরকম নেই যে শিক্ষামন্ত্রীকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হলো। সুতরাং চাপটি আসলে বিজেপি প্রশাসনের উপরে ছিল। তবে এটি ঠিক যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মেনে নেওয়ার কারণে তারা দ্রুততম সময়ে যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। তবে এই বার্তাটি সিজেপি বারবারই দিয়েছে যে তাদের বাকি যে দুটি দাবি আছে, যেটির মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটি পূরণ না হলে আবারও তারা রাজপথে নামবেন, এবং সেক্ষেত্রে আন্দোলনটি মোদী বিরোধী আন্দোলন হতে পারে। মানে তারা এটিও বলছেন যে সেই সময় তারা আসলে এটি শুরু থেকেও আমরা দেখতে পেয়েছি, শুরু থেকে আমরা দেখেছি। রাত্রি সতীর্থ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে 1 মাসের যে আন্দোলন হয়েছে সেক্ষেত্রে সিজেপির যে জনপ্রিয়তা, তাতে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং এর পক্ষে কোনো যুক্তি রয়েছে কিনা? রাত্রি দেখেন, আমরা যদি আমাদের জুলাই অভ্যুত্থানের কথাও চিন্তা করি এবং তার আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপর যেতগুলো দেশে আমরা আসলে জেনজিদের অর্থাৎ তরুণদের নেতৃত্বে কোনো আন্দোলন হতে দেখলাম, সেক্ষেত্রে আমরা একটি দৃশ্য খুবই কমনলি দেখেছি। সেটি হচ্ছে এই আন্দোলনের সাথে যারা জড়িত থাকেন তাদের একটি বড় ক্যাম্পেইন হয় সামাজিক মাধ্যমে এবং তারা খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান। আপনি জানবেন যে এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি আসলে ফর্মই করেছিল গেল মে মাসে, এবং 1 মাস ফর্ম করার সংগঠনটি তো আসলে একটি সোশ্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপ। আসলে ককরোচ জনতা পার্টি, তাদের দাপ্তরিক কোনো কার্যালয় ঠার্যালয় এরকম কিছু ছিল না। সেই জায়গা থেকে মাত্র 36 দিনের আন্দোলনে বিজেপির মতো একটি শক্তিশালী দল, যারা 12 বছর ধরে ভারতকে শাসন করছে ধর্মীয় রাজনীতির ভিত্তিতে এবং এরকম একটি ম্যান্ডেট নিয়ে, সেই জায়গায় সেই দলের কেন্দ্রীয় একজন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা, এটি নিঃসন্দেহে একটি অভাবনীয় সাফল্য। সেখান থেকে আসলে এ ধরনের গুঞ্জন তৈরি হয়েছে যে তারা আসলে সরাসরি রাজনৈতিকভাবে কোনো দলে অংশ নেবেন কিনা। গতকালকে এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সিজেপির 2 মুখপাত্র। তারা বলেছেন এই মুহূর্তে তারা এই ধরনের কোনো কিছু ভাবছেন না। তাদের মূল টার্গেটটি হচ্ছে তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যে আন্দোলনগুলো হয় এবং যে আন্দোলনে যুব সম্প্রদায় নেতৃত্ব দেয়, সেই আন্দোলনগুলোর উপর তারা ফোকাস করতে চান। অর্থাৎ পরবর্তীতেও যদি অধিকার আদায়ের কোনো আন্দোলনে তরুণরা রাজপথে নামে, সেখানে হয়তো আমরা ককরোচ জনতা পার্টিকে দেখতে পাবো। তবে তারা একটি ফাঁক রেখেছে এরকম বলে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তাদের বক্তব্য কি, যে ককরোচ জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা। সেখানে আসলে সিজেপির মুখপাত্র একটি মজার কথা বলেছেন। তিনি বলেছেন ভারত এমন একটি রাষ্ট্র যেখানে আপনি শেষ পর্যন্ত না বলে পার পাবেন না। অর্থাৎ জনগণ যদি প্রত্যাশা করে যে সিজেপি আসলে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করবে, সেটি আসলে করতেই পারে। এবং সবশেষ টাইফয়েড নিয়েও কিন্তু ওই অভিজিৎ দীপকে, যিনি সিজেপির প্রতিষ্ঠাতা যদি বলেন, তিনি একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের এই যাত্রা নাকি মাত্র শুরু হলো, আরও অনেক দূর পথ তারা পেরোবেন।
তাদের যাত্রাটিতে আসলে রাজনৈতিক আন্দোলনের যাত্রা, তার মানে এটি ইঙ্গিত করে তারা সরাসরি কোনো রাজনৈতিক দল গঠন না করলেও রাজনীতির যে নানা দাবি দাওয়া বলেন বা রাজনীতির যে নানা মারপ্যাচ, সেখানে আসলে আমরা ককরোচ জনতা পার্টিকে নানাভাবে দেখব, নানাভাবে তাদেরকে আমরা অংশীজন হতেও দেখব, কারণ এরই মধ্যে তারা সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এবং সব থেকে বড় যে প্রশ্নটি এখানে দাঁড়ায় যে রাজনৈতিক মেরুকরণ, রাত্রি সমস্ত আন্দোলনের ক্ষেত্রেই দেখা গেছে যে বিরোধী পক্ষে যারা থাকে, সরকারের অপোজিশন যারা থাকে, তারা কিন্তু তরুণদেরকে কিছুটা চেষ্টা করে যে আশ্বাস দেয় এবং এই আন্দোলনের গতিপথ তারাও নিয়ন্ত্রণ করতে চায়। এক্ষেত্রে আমরা দেখেছি কংগ্রেস দুদিন মানে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে গ্রেফতার করা হয়েছে আন্দোলনের মঞ্চ থেকে, অর্থাৎ তারা সক্রিয়ভাবে এই আন্দোলন ছিলেন। এবং আজকে তৃণমূল বলেন, বাম ফ্রন্ট যদি বলি আমরা, যে বাম রাজনীতির দলগুলো, এবং সবশেষ যদি বলি যে কংগ্রেস, যারা জাতীয় কংগ্রেস। ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই সতীর্থ, এই যে আন্দোলন, এই আন্দোলন ঘিরে আসলে মোদির ভাবমূর্তি নিয়ে একটি প্রশ্ন উঠেছে, সেটি কি নষ্ট হয়েছে কিনা? রাত্রি সেটি কিছুটা নষ্ট না হলেও এক ধরনের ধাক্কা মোদির লেগেইছে, কারণ আমরা দেখেছি পরপর 2 দিন মোদি কিন্তু ফেসবুকে এসে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন তার ফলোয়ারদের উদ্দেশ্যে, কিন্তু এই যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন তারপরে কিন্তু বিজেপি চুপ হয়ে আছে, তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো বার্তা আসেনি। এবং 12 বছরে তিনি যে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন, অর্থাৎ ওই যে হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করে তিনি যে গণমানুষের কাছ থেকে এক ধরনের সমর্থন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন, বলা হচ্ছিল যে তিনি ভারতের জীবিত যতজন নেতা আছেন তার মধ্যে সব থেকে ক্ষমতাধর প্রধানমন্ত্রী তিনি। এরকম একজন মানুষ হওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টির মতো একটি দল, যাদের অস্তিত্বই আসলে 2 মাসে, তাদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় একজন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এটি মোদির জনপ্রিয়তার জন্য মারাত্মক একটি ধাক্কা, এবং এটি শুধু মোদির জনপ্রিয়তার ধাক্কা না, এটি বিজেপির জন্য একটি বড় ধাক্কা যে আসন্ন সময়ে তাদের যে নির্বাচন আছে, বা আমরা যদি রাজ্যের নির্বাচনগুলো তো দেখি, সেখানে আসলে বিজেপি যে তাদের একচ্ছত্র আধিপত্য সামাজিক মাধ্যমে এবং রাজনীতির মাঠে দেখিয়েছে, সেটি বোধহয় তরুণরা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। তার সুযোগ আসলে বিরোধীরা নেবে। রাত্রি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ সতীর্থ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সতীর্থর সঙ্গে ভারত ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে, নানা দিক নিয়ে কথা বলছিলাম আমাদের বার্তাকক্ষ সম্পাদকের সাথে।